আবার আলোচনা শুরু হয়েছে। 2-4 দিন আমি বলেছিলাম 25শে ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসব, কিন্তু আমাদের কাছে আগে খবর ছিল যে 5-6 তারিখ মার্চের মধ্যে ইলেকশন কমিশন ইলেকশনের বিজ্ঞপ্তি করবে। কিন্তু এখন জানতে পারছি যে ইলেকশন কমিশন 15ই মার্চের মধ্যে ফাইনালি ইলেকশন ডিক্লেয়ার করবে 18তম বিধানসভা। সেক্ষেত্রে আমাদের হাতে বেশ কয়েকদিন সময় চলে এসছে। আমরা আরও 10 দিন, আজকে 23 তারিখ, এদিকে 28শে মার্চ, 5 দিন, আরও 5 দিন, 10 দিন মতো আমরা দেখি যে কোথায় গিয়ে কোথাকার জল দাঁড়ায়। কাজে সিপিএম আর আইএসএফ মোটামুটি জোটে আছে, বিগত দিনে ছিল, আবার তারা থাকবে। কংগ্রেস জোট থেকে বেরিয়ে গিয়েছে। আমাদের যে জোট, মিম এবং আরও ছোট ছোট রাজনৈতিক দল, তাদের নিয়ে আমাদের জোট মোটামুটি ফাইনালের দিকে হয়ে আছে। তাহলে আগামী দিনে আমাদের একটাই উদ্দেশ্য যে টিএমসিকে ক্ষমতাচ্যুত করা। সেক্ষেত্রে আমরা যদি সবাই মিলে একক শক্তিতে লড়ি, তাহলে আমরা ফলপ্রসূ হব এবং টিএমসি ক্ষমতাচ্যুত হবে এবং তৃতীয় স্তরে চলে যাবে। সিপিএমের সঙ্গে যে জোট নিয়ে আলোচনা করছেন, এটা নিয়ে দুটো প্রশ্ন আছে। এক, প্রতিকূল নিয়ে ওরা যথেষ্ট মর্মাহত, বেদনাদায়ক, চিন্তিত এবং সেটা ওদের বারবার তাড়া করছে। এক, দ্বিতীয় হলো, এতে সেলিমবাবুর সঙ্গে কি ফের আবার কথাবার্তা হয়েছে? দেখুন, প্রতিকূলকে নিয়ে আমি কিছু বলতে চাই না। প্রতিকূল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির স্টেট কমিটির সদস্য বা বিগত 2024-এর নির্বাচনে ডায়মন্ড হারবারের যে সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে লড়েছিলেন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটা তিনাকে ফেভার করলেন বা হাইটে নিয়ে যেতে চাইলেন, আমার যুক্তিতে প্রতিকূলকে এত মার্কস দিতে আমি রাজি নই। প্রতিকূলের যে রাজনৈতিক কেরিয়ার নিশ্চয়ই কলঙ্কমুক্ত আছে বা দুর্নীতিতে মুক্ত আছে, কারণ দুর্নীতি করার তার কোনো সুযোগ ছিল না রাজনীতিতে। কিন্তু যেভাবে প্রতিকূল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে করতে সেই দুর্নীতিগ্রস্তদের হাত ধরলেন, তাতে আগামী দিনে তার আইডেন্টিটি নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলবে। আমার প্রশ্ন তোলার কোনো দরকার নেই। কিন্তু প্রতিকূলকে ছেড়ে বেরিয়ে আসা উচিত না সিপিএম? এখনও তারা সেটা নিয়ে ভাবনা চিন্তা করে সিপিএম। এবং সেলিম এবং আব্বাস সিদ্দিকের সঙ্গে কি আপনার কথা হয়েছে, মোহাম্মদ সেলিম আব্বাস সিদ্দিকের সঙ্গে? আমি এই মুহূর্তে এটা আপনাকে বলতে চাইছি না। একটা টাইমে আমি নিজেই গত সপ্তাহে বলেছিলাম আপনাদের যে আগামী দিনে হয়তো আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে তাদের সঙ্গে আমরা রাজনৈতিক কোনো জোটে থাকবো কি থাকবো না, না থাকারই সম্ভাবনা বেশি, এটা বলেছিলাম। তারপরে নতুন করে আবার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সম্ভাবনার রেজাল্ট আপনাকে 2-4 দিন ওয়েট করতে হবে, 2-7 দিন ওয়েট করতে হবে। আমি তো আগেই বলছি 5ই মার্চ, মধ্যেখানে হোলি আছে, এসবের মধ্যেই 5ই মার্চের মধ্যে আমরা একটা পরিষ্কার চিত্র তুলে ধরতে পারবো বলে আশা রাখছি। মুকুল্লায় তৃণমূল দলটাকে জন্য অনেক কিছু করেছেন এবং সবটাই মমতা ব্যানার্জির সাপোর্টে। তা মুকুল্লাকে আমরা লিডার হিসেবে মানতাম এবং শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। মুকুল্লায় চলে যাওয়াতে আজ মর্মাহত ব্যাপার, খুব দুঃখের ব্যাপার। মুকুল্লা জ্যোতি হোক দলের সিনিয়র লিডার ছিলেন এবং বক্সিদা, শোভনদা, তখনকার দিনে পার্থদা, পঙ্কজদা, মুকুল্লাই কিন্তু আজকের লোক নয়, বহু পুরনো লোক। তা তখন দিদির কাজ করতে বলে গৌতম বসু আর মুকুল্লা ছিল, আর সুব্রত বক্সি, এরা ছিল কয়েকজনের ডান হাত, তার ভেতরে মুকুল্লাই একজন। তা মুকুল্লাই দলের সবকিছুই জানতো, এর থেকে জিরে থেকে হিরে পড়ত। মুকুল্লাই দলের একটা অ্যাসেট ছিল। এই তৃণমূল দলটাকে প্রতিষ্ঠা করার জন্য, বামফ্রন্টের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য, এই দলটাকে পশ্চিমবাংলায় দাঁড় করানোর জন্য মুকুল্লায় একটা বিরাট অবদান আছে। তার জন্যই খুব দুঃখ লাগছে, কষ্ট লাগছে। দাদা, শেষবারের মতো যখন শরীর খারাপ ছিল, মন খারাপ হয়েছিল, আপনার সাথে দেখা করতে এসেছিল বোলপুরে। মুকুল্লাই আমার সঙ্গে অনেকবারই দেখা করেছে।
মুকুলদা যখন বিজেপিতে চলে গেল তখন একটু দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল। মুকুলদাকে আমি বলেছিলাম কেন গেলে, তার বিনিময়ে কিছু বলে নাই। আমি জিজ্ঞেস করেছিলাম কেন বিজেপিতে গেলে,